অপরাধ মানুষের মস্তিষ্ক করে থাকে, কিন্তু অভিযোগ মানুষের শরীরের উপর করা হয়ে থাকে। এমন একটি মুহূর্তে ঠিক কি হবে যখন আদালতে থাকা অভিযুক্ত আসামি দোষী এবং একই সাথে নির্দোষী? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আরাফাত আছি সাথে, আর আজ আমি এক্সপ্লেন করব 2021 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম সাসপেন্স জনরার নেল পলিশ মুভিটি। সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মিত এই মুভিটি আপনাকে একটা অসমাপ্ত কেসের বিচারকের ভূমিকায় অবতীর্ণ করবে। তাহলে গাইস, কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একজন কয়েদিকে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। চিকিৎসার জন্য দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। লোকটিকে দেখতে একজন হসপিটালে ছুটে আসে। আহত কয়েদির অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাকে দেখতে আসা লোকটি বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও কোনোভাবে কয়েদি তার মাথা সেভ করে রেখেছিল, নয়তো সেখানেই মারা যেত। বেশ কিছুদিন পর ডাক্তার আহত কয়েদিকে দেখতে আসা সেই লোকটিকে ডেকে জানায় তার রোগীর ফিজিক্যাল কন্ডিশন অনেক উন্নতি হচ্ছে, কিন্তু ব্রেইন জাগ্রত হতে চাচ্ছে না। অর্থাৎ কয়েদি চিকিৎসাধীন অবস্থায় অদ্ভুত আচরণ করছে। তার নিজের নাম মনে নেই, এমনকি মনেও করতে পারছে না। সে মাঝে মাঝে এতটাই অ্যাগ্রেসিভ হয়ে যায় যে নিজেকে রক্তাক্ত করতেও ভাবে না। কিন্তু একদিন সকালে কয়েদির সব কিছু মনে পড়ে। কিন্তু কে এই কয়েদি? কী বা তার পরিচয়? কেনই বা সে এমন অদ্ভুত আচরণ করছে? এই সব কিছু জানতে হলে দেখতে হবে পুরো মুভিটির এক্সপ্লেনেশন। যাই হোক, এরপর আমরা একটা খেলার মাঠ দেখতে পাই। সেখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ক্রিকেট প্র্যাকটিস করছে, আর এই ছেলে মেয়েদের ক্রিকেট শেখায় কোচ বীর সিং। সে একজন প্রাক্তন সিভিলিয়ান। বাচ্চাদের যখন সে বলিং, গ্রিপ এবং ভ্যারিয়েশন শেখাচ্ছিল, তখন সেখানে একজন পুলিশ অফিসার তার ছেলেকে নিতে আসে। এই পুলিশ অফিসারের নাম সুনীল সাচদেব। সুনীল বীর সিং এর তাস খেলার পার্টনার। দুজনের মধ্যে কিছু সময় কথা হয়। তখন আমরা জানতে পারি সুনীল বেশ কিছুদিন ধরে তাস খেলতে আসে না, কারণ তাকে 5 বছর ধরে শহরে হওয়া অমীমাংসিত বাচ্চাদের খুনের কেসের ইনচার্জ করা হয়েছে। এরপর সাচদেব বীর সিংকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দুজন অ্যানিমেল অ্যাক্টিভিস্ট ছেলেকে দেখি। তারা সাপ ছেড়ে দেওয়ার জন্য একটা নির্জন স্থানে এসেছে, কিন্তু তারা যেখানে সাপ ছেড়ে দিতে চেয়েছিল সেখানে একটা কালো গাড়ি দেখে অনেকটা ভেতরে চলে এসেছে। কিন্তু হঠাৎ তারা একটু দূরে বড় পাথরের পেছনে ধোঁয়া দেখে সেখানে দৌড়ে যায়। কিন্তু কাছে গিয়ে যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় পাথরের ঠিক পেছনেই আগুনে দুটো বাচ্চার নিথর দেহ পড়ছে। হতভম্ব হয়ে তারা দুজন বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং তৎক্ষণাৎ পুলিশকে ইনফর্ম করে। কিছু সময় পর পুলিশ সেখানে চলে আসে এবং ফরেন্সিক এক্সপার্ট এসে লাশ থেকে নমুনা সংগ্রহ করে। পুলিশ ইনচার্জ সুনীলের ভাষ্যমতে এই নিয়ে বাচ্চাদের মার্ডারের সংখ্যা 38-এ পৌঁছেছে। এরপর সেখানে বাচ্চাদের বাবা মা চলে আসে এবং আহাজারি করতে করতে অর্ধপোড়া বাচ্চাদের লাশের কাছে দৌড়ে যেতে থাকে, কিন্তু পুলিশ তাদের আটকে রাখে। সুনীল ছেলে দুজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সুনীল জিজ্ঞেস করে তারা এখানে কি করতে এসেছে। তখন তারা জানায় দুজনে MBA স্টুডেন্ট এবং অ্যানিমেল অ্যাক্টিভিস্ট। সাপ ছাড়তে এখানে এসেছিল, কিন্তু যখন তারা একটা কালো রঙের গাড়ি যেতে দেখে তখন তারা এখানে চলে আসে আর পাথরের পেছনে আগুনের ধোঁয়া দেখতে পায়। যখন তারা দৌড়ে ছুটে যায় তখন দেখে দুটো বাচ্চা আগুনে পুড়ছে। সুনীল জিজ্ঞেস করে গাড়ির নাম্বার তারা নোট করেছে কিনা। তখন তারা জানায় গাড়ির নাম্বার নোট না করলেও শেষে হয়তো 168 বা 681 এমন কিছু দেখেছে। এই কথা শুনে ইনচার্জ সুনীল অত্র এলাকার সকল রোড ব্লক করে দিতে বলে। পরের দৃশ্যে দেখা যায় পুলিশ রোড ব্লক করে চেকিং করার সময় একটা কালো গাড়ি দেখতে পায়, যেমনটা এই দুইজন ছেলে বলেছিল। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে একজন নেমে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। গাড়ির ড্রাইভার ধরতে না পারলেও পুলিশ রেখে যাওয়া কালো গাড়ির পেছনে ছোপ ছোপ রক্ত দেখতে পায়। এরপর আমরা বীর সিংকে একটা অনাথ আশ্রমে দেখি। বীর সিং নিজ অর্থায়নে অনাথ শিশুদের জন্য একটা অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে আমরা পুলিশ ফোর্সকে একটা ফার্ম হাউসে দেখতে পাই। সুনীল একজন লোকের মাধ্যমে তথ্য পেয়ে এই ফার্ম হাউসে এসেছে। লোকটি সুনীলকে জানায় এই ফার্ম হাউসে ওই কালো রঙের গাড়িটি প্রায় সময় সে দেখতে পেয়েছে। ফার্ম হাউসের তালা ভেঙে পুলিশ তল্লাশি করতে ভেতরে যায়। ভেতরের রুমে একটা ড্রামের নিচে তারা আন্ডারগ্রাউন্ড দরজা দেখে বেশ অবাক হয়। যখন দরজা খোলা হয় তখন ভেতর থেকে বেশ দুর্গন্ধ আসে। সুনীল একজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে আন্ডারগ্রাউন্ডের ভেতরে যায়। নিচে বেশ অন্ধকার থাকার কারণে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু যখন লাইট জ্বালায় তখন তাদের চোখ কপালে উঠে যাবার উপক্রম হয়। কিন্তু তারা কি এমন দেখেছে সেটা আমরা পরে জানতে পারবো। পরের দিন সকালে ইনচার্জ সুনীল পুলিশ ফোর্স নিয়ে খেলার মাঠে যায়। তখন বীর সিং ছেলেদের ক্রিকেট প্র্যাকটিস করাচ্ছিল। সুনীলকে দেখে বীর সিং এগিয়ে যায়।
তখন সুনীল বীর সিংকে বলে, বীর সিং, শ্যাম এবং শ্যামলা যাদবের খুনির দায়ে তোমাকে গ্রেফতার করা হবে। অর্থাৎ যে দুটো বাচ্চাকে আগুনে পোড়ানো হয়েছে তাদের নাম শ্যাম এবং শ্যামলা। খুনের দায়ে এখন সুনীল বীর সিংকে গ্রেফতার করতে এসেছে। সুনীলের কাছ থেকে গ্রেফতারের কথা শুনে বীর সিং বেশ অবাক হয় আর বলে, সুনীল, এসব কি বলছো? কিন্তু সুনীল তার কোনো কথা না শুনে কনস্টেবলদের বীর সিংকে অ্যারেস্ট করতে বলে। পুলিশ বীর সিংকে অ্যারেস্ট করার সাথে সাথে খেলার মাঠে থাকা সবাই উত্তেজিত হয়ে ঘিরে রাখে। কিন্তু বীর সিং সবাইকে শান্ত করে আশ্বস্ত করে আর বলে পুলিশকে তাদের কাজে সাহায্য করার জন্য সে খুব দ্রুত থানা থেকে ফিরে আসবে। এরপর সুনীল বীর সিংকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, জোড়া বাচ্চার খুনের দায়ে বীর সিংকে কেন গ্রেফতার করা হয়েছে? থানায় নিয়ে বীর সিংকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বীর সিং সুনীলকে জানায় সে সকালে ঘুম থেকে উঠে সারাদিন খেলার মাঠে থাকে আর সন্ধ্যা হলে সুনীলদের সাথে তাস খেলে বাসায় ফেরে। তবে বীর সিং সুনীলকে এটাও জানায় কিছুদিন যাবৎ তার এক চাচা অসুস্থ, তাই সে তার চাচাকে দেখতে গিয়েছিল। যদি সুনীলের সন্দেহ হয় বা বিশ্বাস না হয় তাহলে নার্সের সাথে কথা বলে জেনে নিতে পারে। তবে সুনীলের যদি মনে হয় সেখানে যাওয়া আসার সময় বীর সিং কিছু করেছে তাহলে কিছু বলার নেই। কিন্তু সুনীল তখন বলে এটা তো তার ভালো জানার কথা। কথা শুনে বীর সিং জানায় এখন সে শুধু সুনীলকে বিশ্বাস করতে পারবে। বীর সিং এর কাছ থেকে এই কথা শুনে সুনীল রেগে যায় আর সামনে থাকা একটা কাপ হাত দিয়ে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। পরের দৃশ্যে আমরা একজন ভদ্রলোককে দেখতে পাই যার নাম অমিত। সে পেশায় একজন ব্যারিস্টার বা উকিল। আজ অমিতের ছেলের জন্মদিন, তাই অমিত তার ছেলেকে গিফট দেওয়ার জন্য একটা সাইকেল কিনে এনেছে। কিন্তু বাসায় আসার পর অমিতের স্ত্রী জানায় ছেলের জন্মদিনে যে জোকার আসার কথা ছিল সে আসবে না। তাই অমিতের স্ত্রী জিদ করে তাকে জোকার সাজার জন্য। ঠিক তখন অমিতের কাছে তার স্যারের কল আসে আর অমিত জানতে পারে চাইল্ড কিলারকে পুলিশ গ্রেফতার করেছে। সেই কিলার আর কেউ নয় বরং বীর সিং। এই কথা শুনে অমিত বেশ চিন্তিত হয়ে যায়। সে তার স্যারের সাথে কথা বলে শিওর হয় বীর সিং কি আসল কিলার কিনা। তখন তার স্যার তাকে জানায় এটা কনফার্ম যে বীর সিং আসল চাইল্ড কিলার। এখন তাকে বাদী হয়ে সরকারিভাবে এই কেসে লড়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কল কেটে দেওয়ার পর অমিতকে বেশ ভীত অবস্থায় দেখা যায়। অমিত বেশ চিন্তিত আর ভীত হয়ে পড়লে তার শ্বাসকষ্ট শুরু হয় আর তাই সেই ইনহেলার নিয়ে নিজেকে সামলে নেয়, কারণ তার স্ত্রী পাশেই বসা ছিল। এরপর সে তার স্ত্রীর কথা মতো ছেলেকে খুশি করতে জোকার সাজার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে আমরা একটা বাড়িতে দুজন কাপলকে দেখি। তাদের মধ্যে কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে, তাই মেয়েটি রেগে ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে যাচ্ছিল। কিন্তু যাবার আগে তার বয়ফ্রেন্ড যার নাম সিদ্ধার্থ জয় সিং তাকে অনেক বকাঝকা করে যায়। গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর সিদ্ধার্থ জয় সিং এর কাছে অনুরাগ নামের একজনের কল আসে। অনুরাগ তাকে টিভি অন করে নিউজ দেখতে বললে জয় সিং টিভি নিউজে দেখে চাইল্ড কিলার গ্রেফতারের পর থেকে খুনির বিচারের দাবিতে সরকার সাধারণ জনগণ সরকারকে প্রেশার দিচ্ছে। জয় সিং অনুরাগকে জিজ্ঞেস করে তাকে কেন এসব নিউজ দেখতে বলছে। তখন অনুরাগ জয় সিংকে অফার করে বলে সরকারের উপর চাইল্ড কিলার বীর সিং এর শাস্তির দাবিতে জনতা প্রেশার দিচ্ছে, তাই এখন বীর সিং এর হয়ে তাকে এই কেসে লড়তে হবে এবং জিততেও হবে। বিনিময়ে রাজ্যসভা নির্বাচনে বিরোধী দল থেকে তাকে নমিনেশন দেয়া হবে। কিন্তু জয় সিং ভাবে তার সাথে মজা করা হচ্ছে। তবে অনুরাগ যখন তাকে বিষয়টি নিশ্চিত করে তখন জয় সিং এই কেসে লড়তে রাজি হয়। তবে আমরা এটাও জানতে পারি যে রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে জয় সিং তার বাবাকে বেশ ঘৃণা করে, কিন্তু তার বাবা এখন আর বেঁচে নেই। পরের দৃশ্যে দেখা যায় কোর্ট বীর সিং এর জামিন খারিজ করে সেন্ট্রাল জেলে পাঠিয়েছে। জেলে লাঞ্চ টাইমে বীর সিং প্লেট নিয়ে লাইনে দাঁড়ায় আর খাবার নিতে সামনে এগিয়ে যায়। কিন্তু কোনো এক অজানা কারণে সেখানে ডাল সবজি সব থাকতেও বীর সিং এর প্লেটে দেয়া হয় না। তাই বীর সিং ভাতের সাথে একটু চাটনি নিয়ে লাঞ্চ শেষ করে। অমিত কেসে জেতার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে। সে তার টিমকে বীর সিং এর বিরুদ্ধে সব রকম প্রমাণ সংগ্রহ করতে বলে। অন্যদিকে জয় সিং কোটটাই পরে রেডি হয়ে কেসে লড়ার জন্য বীর সিং এর সাথে দেখা করতে সেন্ট্রাল জেলে চলে যায়। জয় সিং জেলে পৌঁছে বীর সিং এর জন্য একটা রুমে অপেক্ষা করছিল। তখন বীর সিং রুমের দরজা খুলে জয়কে দেখে ভুল রুম বলে চলে যাচ্ছিল। ঠিক তখনই জয় সিং ডেকে বলে সে ভুল রুমে নয় বরং ঠিক রুমেই এসেছে। বীর সিং ভেতরে ঢোকার পর জয় তাকে পুলিশের রিপোর্টের ব্যাপারে বলে, যেখানে লেখা আছে জয় সিং পুলিশকে বলেছে সে তার চাচাকে দেখতে গাড়ি নিয়ে কখন গিয়েছে আর কখন ফিরেছে। কেমন টাইম লেগেছে তা কিছুই জানে না। একথা শুনে বীর সিং জানায় অফিসার ইনচার্জ সুমিত তার বন্ধু, তাই এমনটা বলেছিল। তখন জয় এসে বীর সিংকে বলে, বীর সিং আপনি যত দ্রুত সম্ভব এটা মেনে নেন, আপনার কোনো বন্ধু নেই শুধু আমি ছাড়া। এরপর জয় সিং তার পরিচয় দেয়। বীর সিং জানায় সে তাকে ভালোভাবে চেনে, কিন্তু
তার মতো ব্যারিস্টারকে সে অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু জয় জানায় সে বীর সিংয়ের জন্য এই কেস ফ্রিতে করতে চায়। বীর সিং অবাক হলেও কিছু বলে না। জয় একটা ডকুমেন্টে বীর সিংকে সাইন করতে বললে সে কোনো কিছু না ভেবে সেখানে সাইন করে দেয় এবং জয় সিংকে ধন্যবাদ জানায়। পরের দৃশ্যে দেখা যায় বীর সিং তার রুম পরিষ্কার করার জন্য বালতি ভর্তি পানি আর ব্রাশ নিয়ে রুমে এসেছে। তখন সেখানে কিছু কয়েদি এসে তার কাজে বাধা দেয় আর হাত থেকে বালতি কেড়ে নেয়। একজন কয়েদি বীর সিংকে বলে এখানে সকল সুবিধা পেতে হলে দাদা শাহকে ট্যাক্স দিতে হবে, যদি না দিতে পারো তাহলে টুথব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। দাদা শাহ এসব দরজার সামনে দাঁড়িয়ে দেখছিল। বীর সিং তাদের সাথে ঝামেলায় না জড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাই কয়েদিরা তার দিকে ছোট টুথব্রাশ ছুঁড়ে দিয়ে বালতি ব্রাশ নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কোর্টে জোড়া বাচ্চা খুনের কেসের প্রথম দিনের শুনানি শুরু হয়। কোর্টে বাদীপক্ষ এবং বাদীপক্ষের উকিল অমিত উপস্থিত ছিল, কিন্তু আসামি পক্ষের উকিল জয় সিংকে আমরা আগে থেকেই কোর্টরুমে দেখতে পাই। এরপর কোর্টে আসামি বীর সিংকে নিয়ে আসা হয়। বীর সিং ঢোকার সময় কোর্টরুমের সবাই তার দিকে তাকিয়েছিল। ঠিক এরপর জজ কিশোর তার আসন গ্রহণ করলে কেসের আনুষ্ঠানিক শুনানি শুরু হয়। জজ কিশোর কেসের ওপেনিং স্টেটমেন্ট শুনতে চাইলে বাদীপক্ষের উকিল অমিত স্টেটমেন্ট জানায়। গত 5 বছরে শহরে 38টি বাচ্চার খুন হয়েছে। কথা শুনে জয় সিং অবজেকশন জানায় আর বলে এই কেসের সাথে 36টি বাচ্চা খুনের কেসের কোনো সম্পৃক্ততা নেই। এরপর অমিত আবার স্টেটমেন্টে জানায় শ্যাম এবং শ্যামলা লাশ এমনভাবে পোড়ানো হয়েছে যে শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। বীর সিং সমাজের একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু বাচ্চাদের সাথে আসামি যা করেছে তার কারণেই প্রমাণ করা যাবে যে উক্ত আসামি প্রকৃত আসামি। অমিতের স্টেটমেন্ট শেষে জয় সিং উঠে দাঁড়ায় এবং জানায় অমিতের ওপেনিং স্টেটমেন্টে শুধু একটা কথাই সত্যি বলেছে, সেটা হচ্ছে বীর সিং সমাজের একজন সম্মানিত ব্যক্তি। এরপর জয় সিং তার বক্তব্যে জানায় বীর সিং একজন প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কর্মরত অফিসার ছিলেন। সে দেশের সেবায় সর্বদা নিয়োজিত ছিল। বর্তমান সময়ে বীর সিং সারাদিন খেলার মাঠে সময় কাটায় এবং বাচ্চাদের ক্রিকেট প্র্যাকটিস করিয়ে স্কিল ডেভেলপমেন্টে নিজেকে স্যাক্রিফাইস করেছে, কিন্তু তার উপর মিথ্যে এবং সব থেকে খারাপ অপবাদ দিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এরপর অমিত কেসের প্রথম সাক্ষী হিসেবে ইনভেস্টিগেশন অফিসার সুনীলকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে সুনীল জানায় বাচ্চাদের প্রথমে বলাৎকার করে মেরে ফেলা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয়। এরপর অমিত সুনীলকে জিজ্ঞেস করে কেসের তদন্ত কিভাবে আসামি বীর সিং অবধি পৌঁছেছে। তখন সুনীল জানায় প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী তারা কালো রঙের গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়, যেটা নির্জন জঙ্গলে লাশ নিয়ে যেতে ব্যবহার করা হয়েছিল। সেই গাড়িতে রক্ত এবং কিছু স্যাম্পল পাওয়া যায়, কিন্তু গাড়ির নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন নকল ছিল। কিন্তু গাড়ির ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বারের মাধ্যমে জানা যায় গাড়িটি হারপাল ফেরা নামের একজন ব্যক্তির ছিল, কিন্তু 5 বছর পূর্বে সে আকাল সিং নামের কারো কাছে গাড়িটি বিক্রি করে দেয়। আসলে আকাল সিং নামের কেউ ছিলই না, কারণ সেই নাম ভুয়া ছিল। পুলিশকে হারপাল সিং জানায় তার সাথে আকাল সিংয়ের একবার দেখা হয়েছিল। এরপর থেকে মোবাইলে তাদের কথা হয়েছে, কিন্তু হারপাল তার গাড়ি নিয়ে চিন্তিত ছিল। তাই একদিন সে তার বিক্রি করা ব্ল্যাক গাড়িটা ফলো করে এবং একটা ফার্ম হাউসে গাড়িটি রাখতে দেখে, আর সেই ফার্ম হাউসকে ক্রাইমের জন্য ব্যবহার করা হয়েছে। আসলে আমরা সুনীলকে তার ফোর্স নিয়ে যে ফার্ম হাউসে তল্লাশি করতে দেখেছিলাম, এখন সেই ফার্ম হাউসের ব্যাপারে বলা হচ্ছে। সুনীল সেই ফার্ম হাউসের আন্ডারগ্রাউন্ডে একটা 7 বছরের বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করেছিল। বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাকে একজন হাওয়াই মিঠাই বিক্রি করা আঙ্কেল সেখানে নিয়ে এসেছে, আর সেখানে শ্যাম এবং শ্যামলাকে বলাৎকার করে মেরে ফেলা হয়েছে। সেখানে স্যাম্পল হিসেবে ডিএনএ, ফ্যাটস্যুট, হাওয়াই মিঠাইয়ের প্যাকেট পাওয়া গেছে, তবে সেখানে হ্যান্ডগ্লাভস পাওয়া গেছে, যার কারণে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এরপর সুনীল ফার্ম হাউসের মালিক আকাল সিংকে খুঁজে পায়, কিন্তু আকাল সিং 80 বছরের বৃদ্ধ ছিল, কিন্তু সে তার ফার্ম হাউস ভাতিজার নামে লিখে দিয়েছে, আর সেই ভাতিজা আর কেউ নয় বরং বীর সিং ছিল। অমিতের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর ডিএসপি সুনীলকে জয় সিং জিজ্ঞাসাবাদ শুরু করে। সুনীলের সন্দেহভাজন জবানবন্দির বেশ কিছু দিক জয় সিং সবার সামনে ক্লিয়ার করে। এই যেমন সুনীলের ভাষ্যমতে ওই ফার্ম হাউসের কোথাও পুলিশ বীর সিংয়ের ফিঙ্গারপ্রিন্ট পায়নি। তারা জানিয়েছে সেখানে হ্যান্ডগ্লাভস পেয়েছে, হয়তো তাই বীর সিংয়ের ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছুতে ছিল না। কিন্তু বীর সিং কি তাহলে হ্যান্ডগ্লাভস কেনার আগেই পরে বক্স নিয়ে সেখানে গিয়েছিল? এরপর জয় সিং এটাও ক্লিয়ার করে যে স্টেটমেন্টে বলা হয়েছে ব্ল্যাক গাড়ি থেকে একজনকে পুলিশ পালিয়ে যেতে দেখেছে, ঠিক তারপরেই সেই রোড দিয়ে বীর সিং তার লাল রঙের গাড়ি নিয়ে যায়। যদি এই লোকটা বীর সিং হয়ে থাকে, তাহলে এত দ্রুত আবার সে তার লাল রঙের গাড়ি নিয়ে ফিরে এসেছে কিভাবে? তখন সুনীল জানায় আসামি অনেক ভালো রানার, তাছাড়া ফার্ম হাউস থেকে রোড ব্লকের দূরত্ব 5 কিলোমিটার,
অর্থাৎ সলিলের ভাষ্যমতে বীর সিং নিজেই এই কাজটি করেছে। তখন জয় সিং বলে, আপনার কথা অনুযায়ী আমার মক্কেল বীর সিং একই রাস্তায় লাল গাড়ি চালিয়েছে, আবার উল্টো পথে ব্ল্যাক গাড়ি চালিয়েছে, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করেনি। অর্থাৎ জয় সিং এটাই প্রমাণ করতে চায় পুলিশের বীর সিংয়ের ওপর করা সন্দেহ কোনোভাবেই সত্যি নয়, এবং সাথে এটাও জানায় খুনি বীর সিংয়ের ফার্ম হাউস ব্যবহার করেছে, কিন্তু পুলিশ সেই খুনিকে এখনও ধরতে পারেনি। পরের দৃশ্যে জেলখানায় বীর সিংকে খেতে দেখা যায়। ঠিক তখন একজন কয়েদি 2 প্লেটে ভালো খাবার নিয়ে আসে আর বীর সিংকে জানায় দাদা শাহের অফার তার জন্য এখনও আছে। দাদা শাহ তাকে নিজের দলে চায়, কিন্তু বীর সিং কিছুই বলে না। তাকে চুপ থাকতে দেখে কয়েদি প্লেট নিয়ে চলে যায়। পরের দিন কোর্টের শুনানিতে বাদীপক্ষের উকিল অমিত সাক্ষী হিসেবে ফরেন্সিক সার্জনকে জিজ্ঞাসাবাদ করে। অমিত জিজ্ঞাসা করে শ্যাম এবং শ্যামলার লাশ সে কোন অবস্থায় পেয়েছিল। তখন ফরেন্সিক সার্জন জানায় তাদের কাছে যখন লাশ পাঠানো হয়েছিল তখন লাশ বাজেভাবে পুড়ে গিয়েছে, কিন্তু তবুও তারা বাচ্চাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। 2জন বাচ্চাকেই গলা টিপে মারা হয়েছে, এমনকি 2টি বাচ্চার সাথে মৃত্যুর আগে এবং পরে অমানসিক নির্যাতন করা হয়েছে। ফরেন্সিক সার্জন আরও জানায় বাচ্চাদের মুখ এমনভাবে আটকে ছিল যেন তারা মৃত্যুর আগে কোনো কিছু জোরে কামড়ে ধরেছিল। বাচ্চাদের মুখে চামড়ার সদৃশ স্যাম্পল পাওয়া গেছে, আর সেই স্যাম্পল ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। হতে পারে বাচ্চারা খুনির হাতে কামড় দিয়েছিল, তাই খুনির হাতের চামড়া তাদের মুখে পাওয়া গেছে। ফরেন্সিক সার্জনের বক্তব্য শেষে অমিত জানায় যখন আসামি বীর সিংকে ধরা হয়েছে তখন তার হাতে আঘাতের চিহ্ন ছিল। সেই আঘাতের চিহ্নে স্পষ্ট দেখা যায় হাতের কিছু অংশে চামড়া নেই। এরপর জয় সিং উঠে দাঁড়ায় এবং অমিতের তুলে ধরা বীর সিংয়ের হাতের আঘাতের ব্যাপারে জানায়। বীর সিং সেই আঘাত বাচ্চাদের কামড়ের কারণে নয়, বরং ক্রিকেট বলের আঘাতের কারণে হয়েছে বলে। এরপর অমিত একজন ফরেন্সিক এক্সপার্ট মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে, যার নাম মায়া। অমিত মায়াকে জিজ্ঞাসা করে পুলিশের স্টেটমেন্টে বলা আছে মায়া পুলিশকে জানিয়েছে বাচ্চাদের লাশে বীর সিংয়ের ডিএনএ পাওয়া গেছে। তখন মায়া সিং বলে, হ্যাঁ, আমরা ছেলে বাচ্চার পিঠে আর মেয়ে বাচ্চার নাভিতে বীর সিংয়ের ডিএনএ পেয়েছি। মায়ার স্টেটমেন্টে আরও বলা হয়েছে ব্ল্যাক গাড়িতে বাচ্চাদের ব্লাড, ফ্লুইড, স্কিন স্যাম্পল পাওয়া গেলেও আসামির কোনো ডিএনএ গাড়িতে পাওয়া যায়নি। এসব শুনে অমিত সরাসরি বীর সিংকে উদ্দেশ্য করে বলে আসামি একজন ট্রেনিং প্রাপ্ত চতুর খুনি। মায়াকে জিজ্ঞাসা করে আরও জানা যায় বীর সিংয়ের ফার্ম হাউসে মেরে ফেলা বাচ্চাদের ডিএনএ স্যাম্পল, অনেক ব্লাড, ফ্লুইড স্যাম্পল পাওয়া গেছে। এমনকি সেখানে আসামি বীর সিংয়ের স্যাম্পলও পাওয়া গেছে যেখানে বাচ্চাদের টর্চার করা হয়েছে। এরপর জয় সিং আসামি বীর সিংকে ডিফেন্ড করতে এটা প্রমাণ করে যে একজন ব্যক্তির চলাফেরায় ডিএনএ খুব সহজে বিভিন্ন স্থানে বিভিন্ন বস্তুতে পাওয়া যেতে পারে। যেহেতু ফার্ম হাউস বীর সিংয়ের, তাই বীর সিংয়ের সেখানে অবশ্যই আসা যাওয়া ছিল। ফার্ম হাউসে বীর সিংয়ের ডিএনএ থাকাটা স্বাভাবিক। সেই দিক থেকে বাচ্চাদের শরীরে বীর সিংয়ের ডিএনএ পাওয়া অস্বাভাবিক না। কিন্তু ইজিলি ট্রান্সফার হওয়া ডিএনএ কেন সেই গাড়িতে পাওয়া যায়নি যে ব্ল্যাক গাড়িতে বাচ্চাদের লাশ নেওয়া হয়েছে? কারণ বীর সিং সেই গাড়িতে ছিলই না। জয় সিং বীর সিংয়ের হয়ে অমিতকে ভালোভাবেই ডিফেন্ড করে, যার কারণে অমিত বীর সিংকে পুরোপুরিভাবে আসামি সাব্যস্ত করতে ব্যর্থ হয়। এই কারণে অমিত তার সহকারী উকিলদের উপর রেগে যায় আর ডিএনএ টেস্টের রেজাল্ট কবে পাবে সে ব্যাপারে জানতে চায়। কারণ ডিএনএ টেস্টের রেজাল্ট হাতে আসলে বীর সিংকে খুনি হিসেবে সবার সামনে প্রমাণ করা সহজ হবে। পরের শুনানিতে অমিত প্রথমেই ডিএনএ এক্সপার্ট মায়াকে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং সে এটাও জানায় নতুন এক ডিএনএ এভিডেন্স পাওয়া গেছে। তখন জয় সিং অবজেকশন জানিয়ে বলে ডিফেন্ড, অর্থাৎ তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই। অমিত জয় সিংকে এই এভিডেন্সের ব্যাপারে কিছুই জানায়নি। এই কারণে দুজনের সাথে জজ আলাদাভাবে কথা বলে আর অমিতের কাছে জানতে চায় সে কেন জয় সিংকে এভিডেন্সের ব্যাপারে জানায়নি। তখন অমিত জানায় সেই এভিডেন্স গতকাল রাতেই পেয়েছে, তাই জয় সিংকে জানানোর সময় পায়নি। কিন্তু জয় সিং এই এভিডেন্স ডিফেন্ড করার জন্য 3 সপ্তাহের সময় চায়, কিন্তু জজ তাকে 10 দিনের সময় দেয়। এরপর যথারীতি অন্যান্য সাক্ষীদের নিয়ে কোর্টের শুনানি কন্টিনিউ করতে নির্দেশ দেয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য অমিত কোর্টে ইয়াশপাল শর্মাকে ডাকে, যে কিনা বীর সিংয়ের পুরনো বন্ধু। তারা দুজনে একসাথে সিকিউরিটি ফোর্সে ছিল। ওই সময় তারা দুজন আন্ডারকভার এজেন্ট হয়ে ফরেন নিউজ ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচয়ে কাজ করত। তখন বীর সিংয়ের ছদ্মনাম ছিল রঞ্জিত এবং ইয়াশ ছিল তার ফটোগ্রাফার। বন্ধু হলেও ইয়াশ কোনো এক অজানা কারণে বীর সিংয়ের ব্যাপারে নেগেটিভ কথা বলতে শুরু করে। ইয়াশপাল জানায় বীর সিং তার লক্ষ্য পূরণ করতে যে কোনো কিছু করতে কার্পণ্য করত না। আসলে অমিত ইয়াশপালের মাধ্যমে এটা সবার সামনে তুলে ধরতে চাইছে বীর সিংয়ের মধ্যে বাচ্চাদের প্রতি আকর্ষণ কিভাবে তৈরি হয়েছে। অমিত ইয়াশপালের কাছে বীর সিংয়ের জঘন্য ঘৃণ্যতম একটি ঘটনার ব্যাপারে জানতে চায়, যে ঘটনার প্রত্যক্ষদর্শী ইয়াশপাল নিজেই। তখন ইয়াশপাল জানায় তারা দুজন এক বিজনেসম্যানকে ট্র্যাক করছিল যে কিনা টেরোরিস্ট ফান্ডিংয়ে ইনভলভ ছিল। ওই বিজনেসম্যানের ছোট্ট বাচ্চাদের প্রতি দুর্বলতা ছিল। বীর সিং কাজের জন্য ওই
লোকটিকে বাচ্চাদের লোভ দেখায় আর লোকটি সেই লোভে পা দেয়। কিছুদিন পর পুলিশ ওই বিজনেসম্যানকে অ্যারেস্ট করে। এমনকি পুলিশ তার বাংলোর পেছনে 2 বাচ্চার পুঁতে রাখা লাশ উদ্ধার করে। সেই ঘটনার পর রঞ্জিত অর্থাৎ বীর সিংকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু হেডকোয়ার্টার থেকে ইয়াশপাল ডেকে পাঠায়। তখন ইয়াশপাল জানতে পারে এই ঘটনার জন্য বীর সিং হেডকোয়ার্টারে ইয়াশপালকে দায়ী করেছে, যার কারণে ইয়াশপালকে রিজাইন করতে হয়। এরপর জয় সিং দাঁড়িয়ে ইয়াশপালকে জিজ্ঞেস করে, ন্যাশনাল সিকিউরিটির কোনো বিষয়ে কেউ কোনো কিছু অফিসিয়ালি বলবে না, এটা কি আপনি জানেন? ইয়াশপাল হ্যাঁ জবাব দিলে জয় সিং বলে, তাহলে আপনার বলা এই ঘটনাটিও মন গড়া হতে পারে। আপনি এত বাজে দোষ বীরের উপর চাপিয়ে নিজেকে বাঁচাতে চান। তখন ইয়াশপাল জানায় সে যা বলছে সব সত্য। এক মেয়ে কিছু বাচ্চাদের বীর সিং এর হাতে তুলে দিয়েছিল। এসব শুনে জয় সিং জানতে চায় ডিউটিতে থাকাকালীন একবার বীর সিং তার জীবন বাঁচিয়েছিল, সেটা মনে আছে কিনা। ইয়াশপাল সরাসরি না বললে জয় সিং ইয়াশপালকে অনেক কিছুই বলে, কারণ যে তার জীবন বাঁচিয়েছে এখন তার ফাঁসি হোক সেটা ইয়াশপাল চাচ্ছে। কেননা ইয়াশপাল ব্যক্তিগতভাবে বীর সিংকে পছন্দ করে না। তখন ইয়াশপাল উত্তেজিত হয়ে যায় আর চিৎকার করে বীর সিংকে শাস্তি দিতে বলতে থাকে। তখন পুলিশ ইয়াশপালকে বাইরে নিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় বীর সিং এর সাথে দেখা করতে জয় সিং জেলখানায় যায়। সেখানে বীরকে জানায় অমিত ডিএনএ টেস্ট রিপোর্ট পেয়েছে, যে ডিএনএ বাচ্চাদের মুখে পাওয়া গিয়েছিল। টেস্ট রিপোর্টে তার ডিএনএর সাথে ম্যাচও করেছি, কিন্তু জয় সিং সেই ডিএনএ রিপোর্টের ম্যাচ পার্সেন্ট কাউন্ট করবে। তবে এই কাজ অনেক ব্যয়বহুল, কেননা ডিএনএ ইউএস এর ল্যাবে পাঠাতে হবে। এ ব্যাপারে বীর কিছু না বললে জয় সিং নিজেই খরচ বহন করবে জানিয়ে উঠে দাঁড়ায়। তখন বীর জানায় সে খরচ দিবে আর এটাও বলে জয় তার জন্য অনেক কিছু করেছে, তাই জয়কে ধন্যবাদ জানায়। এরপর জেলখানায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। বীর সিং খাবার নেওয়ার সময় দাদা শাহের নির্দেশের কারণে সে ভাত ছাড়া আর কিছুই পায় না, যদিও সেখানে ডিম তরকারি সবই রাখা ছিল। এরপর বীর সিং দাদা শাহের কাছে যায়। তখন দাদা শাহ তাকে একটা ডিম দেয়, কিন্তু বীর সিং সেই ডিম নেয়ার পর হাতে থাকা একটা কাঁটা চামচ দিয়ে দাদা শাহের এক চোখে ঢুকিয়ে চোখ উপড়ে তুলে ফেলে। আর তখনই দাদা শাহের লোকেরা বীর সিংকে অনেক মারধর করে। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক মার খেয়ে বীর সিং রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকে। মূলত এই দৃশ্যটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বীর সিংকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়ে জয় সিং হাসপাতালে ছুটে যায় বীর সিংকে দেখার জন্য। পরের দিন জয় সিং জজ কিশোরের সাথে দেখা করতে যায়। সেখানে বাদী পক্ষের উকিল অমিত ছিল। জয় সিং জজকে জানায় বীর সিংকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, কিন্তু জজ কিশোর বলে বাদীপক্ষের উকিল অমিত কেসের ট্রায়াল কন্টিনিউ করতে চায়। জজ কিশোরকে বলে বাদীপক্ষের উকিল অমিত কেসের ট্রায়াল কন্টিনিউ করতে চায়, কিন্তু জয় সিং তাদের রাজি হয় না, কারণ মানবিকতার দিক থেকে বীর সিংকে ছাড়া এই কেসের ট্রায়াল কন্টিনিউ হতে পারে না। তখন জজ কিশোর জানায় হাসপাতাল থেকে বীর সিং রিলিজ হওয়ার পরে এই কেসের শুনানি আবার শুরু করা হবে। 3 মাস পরের ঘটনা। জয় সিং তার বাসায় কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলছিল। ঠিক তখন হসপিটাল থেকে তাকে কল দিয়ে ডাকা হয়। হসপিটালে গিয়ে জয় ডাক্তারের কাছে জিজ্ঞেস করে বীরের কি হয়েছে। তখন ডক্টর জয়কে যা বলে তাও আমরা মুভির শুরুর দৃশ্যে দেখেছিলাম। ডাক্তার জানায় বীরের ফিজিক্যাল রিকভার ভালো হলেও তার ব্রেইন জাগ্রত হতে চায় না। ইদানিং বীর সিং অদ্ভুত আচরণ করছে, সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এমনকি বীরের নিজের নামও মনে নেই। অর্থাৎ বীর এখন ট্রমায় আছে, কিন্তু এটা নর্মাল ট্রমা নয়, কারণ বীর সিংয়ের চলাফেরায়ও পরিবর্তন এসেছে। বীর সিং এখন মেয়েদের মতো আচরণ করে, এমনকি মেয়েদের মতোই তার হাঁটা চলা। একদিন সকালে বীরের সব মনে পড়ে যায়। নার্স তখন বীরকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু বীর তখন নার্সকে জানায় তার নাম চারু রায়না। বীরের কথা শুনে নার্স চমকে যায়, কারণ একটা পুরুষ মানুষ যার নাম বীর সিং, সে হঠাৎ করে কিভাবে চারু রায়না নামের মেয়ে হতে পারে। ডাক্তারের কাছ থেকে এসব শুনে জয় সিং বীরের সাথে দেখা করতে চায়। ডাক্তার জয়কে নিয়ে যায় বীরের কাছে, কিন্তু অদ্ভুত হলেও সত্যি যে বীর জয় সিংকে চিনতে পারে না। তাই জয় বীরকে এসব নাটক করতে বারণ করে, কারণ এসব নাটক করে বাচ্চাদের খুনের দায় এবং শাস্তি থেকে বাঁচা সম্ভব না, বরং এসবের কারণে কেস তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। বীর সিং এটাও জানায় তার বিরুদ্ধে স্ট্রং ডিএনএ এভিডেন্স থাকলেও সে তো আদালতে ডাউট তৈরি করে বাঁচাবে, কিন্তু বীর তখনও জয় সিংকে চিনতে পারে না। তাই জয় রেগে যায় এবং বীরকে এসব নাটক বাদ দিয়ে কেসে লড়ার জন্য রেডি হতে বলে চলে যায়। এরপর জয় সিং জর্জ কিশোরের সাথে দেখা করতে আসে। সেখানে বাদীপক্ষ অমিতকেও দেখা যায়। জর্জ কিশোর শুনানি কন্টিনিউ করার কথা জানালে জয় সিং বলে বীর সিং এখনও নিজেকে চারু রায়না বলছে। তখন জর্জ কিশোরকে বলে সে নিজেকে যাই ভাবুক না কেন, কোর্টের কাছে সে সবসময় বীর সিং থাকবে। অন্যদিকে দেখা যায় চারু রায়না অর্থাৎ বীর সিংকে হাসপাতাল থেকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। বীর সিং একজন পুরুষ হলেও বর্তমানে সে একজন মেয়ে চারু রায়নার মতো আচরণ করছে, যার কারণে কারাগারে থাকা কয়েদিরা তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে।
ঠিক তখন একজন কনস্টেবল এসে বীর সিংকে সেলের ভেতর থেকে বের করে। আর তখন বীর সিংয়ের সামনে দাদা শাহকে দেখা যায়, যার এক চোখ বীর সিং উপরে তুলেছিল। বীর সিং দাদা শাহকে দেখে চিনতে পারে না। দাদা শাহ এটা দেখে অবাক হলেও মনে মনে খুশি হয়, কারণ সে এখন বীর সিংয়ের মেইলি স্বভাবের সুযোগ নেবে। দাদা শাহ বীর সিংকে ওয়াশরুমে নিয়ে যায়। সাথে থাকা লোকদের পাঠিয়ে দিয়ে দাদা শাহ বীর সিংকে শারীরিক নির্যাতন করে। পরের দিন চারু রায়না ওরফে বীর সিংকে কোর্ট চত্বরে নেওয়া হয়। যেহেতু ডাবল চাইল্ড খুনের আসামি বীর সিং হঠাৎ করেই চারু রায়না অর্থাৎ একজন মেয়ে স্বভাবসুলভ আচরণ করছে এবং নিজেকে চারু রায়না দাবি করছে, তাই মিডিয়ার অনেক লোকজন এবং সাধারণ উৎসুক জনতা কোর্ট চত্বরে ভিড় জমায়। সবাই বীর সিংকে ঘিরে রাখে। এক পর্যায়ে ধাক্কা লেগে বীর সিং নিচে পড়ে যায়, আর সেটা দেখে জয় সিং দৌড়ে গিয়ে বীর সিংকে সেখান থেকে উদ্ধার করে কোর্ট রুমে নিয়ে যায়। যথারীতি শুনানি শুরু হয় এবং জিজ্ঞাসাবাদ আর ডিএনএর ব্যাপারে জর্জের বিস্তারিত উপস্থাপন করতে ডিএনএ এক্সপার্ট মায়াকে ডাকা হয়। মায়া জানায় বাচ্চাদের মুখে সেই ডিএনএ ব্লাড স্যাম্পল পাওয়া গেছে, তার সাথে একজনের ডিএনএ 70% ম্যাচ হয়েছে। যখন অমিত জিজ্ঞেস করে কার ডিএনএর সাথে ম্যাচ করেছে, তখন মায়া জানায় বীর সিংয়ের ডিএনএর সাথে। এরপর জয় সিং সেই ডিএনএ স্যাম্পল রিপোর্ট যা ইউএস ল্যাব থেকে পেয়েছে সেটা সবাইকে পড়ে শোনায়। সেই ল্যাব রিপোর্ট অনুযায়ী মাত্র 50% ডিএনএ বীর সিংয়ের সাথে ম্যাচ হয়েছে, আর এই রিপোর্ট FBI ল্যাবের মাইক্রোসোয়াথের। তখন মায়া বলে তার সাথে যদি আমি 5 মিনিট বসি তাহলে 50% থেকে 70% হবে। তখন জয় সিং বলে আর আমি যদি তার সাথে 5 মিনিট বসি তাহলে 20%-এ নেমে আসবে। অর্থাৎ জয় সিং এখানে ডিএনএ স্যাম্পল রিপোর্ট 50-50 ডাউট তৈরি করতে সক্ষম হয়। তখন অমিত দাঁড়িয়ে বারবার আসামি বীর সিং বলে কথা বলতে থাকলে হঠাৎ বীর সিং বলে ওঠে, শুনুন, ওটা আমার নাম না, আমার নাম চারু রায়না। কথা বলে বীর সিং উঠে দাঁড়ায় আর অমিতকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে। এসব দেখে অমিত জর্জকে যখন বলে বীর সিং নাটক করছে, আর ঠিক তখন সবাইকে অবাক করে দিয়ে বীর সিং টেবিলের উপরে নিজের মাথা জোরে জোরে আঘাত করতে শুরু করে। কোর্টরুমে বিশৃঙ্খলা দেখা দিলে জর্জ শুনানি স্থগিত করে। জর্জ কিশোর তার চেম্বারে জয় সিং এবং অমিতকে ডেকে নেয়। তখন জয় সিং বলে, আমি আপনাদের জানিয়েছি আমার মক্কেল ট্রমায় আক্রান্ত হয়েছে। তখনই অমিত বলে, ট্রমা নাকি ড্রামা? তখন জয় সিং জর্জ কিশোরকে বলে, স্যার, কেন কেউ ইচ্ছে করে মেয়ের অভিনয় করবে, তাও জেলে? সেখানে প্রতিদিন তার উপর শারীরিক অত্যাচার হয়। এমনকি বীর সিং যে লোকের চোখ তুলেছে সে চারুকে নিজের দাসী বানিয়েছে। তবুও অমিত জর্জ কিশোরকে কেসের ট্রায়াল কন্টিনিউ করার আবেদন করলে জর্জ কিশোর বীর সিংকে হাসপাতালে পাঠাতে চায়। কিন্তু জয় সিং চায় চারু রায়না ওরফে বীর সিংকে এই কেস এবং তার উপর আনা অভিযোগ প্রত্যাহার করা হোক, কারণ কোর্টে শুধু বীর সিংয়ের শরীর আছে কিন্তু তার ব্রেইন এবং মন দুটোই এখনও অন্য একজনের, অর্থাৎ চারু রায়নার। শুধু তাই নয়, জয় সিং বীর সিংয়ের শরীরকেও মুক্তি দিতে বলে, কারণ যতক্ষণ অবধি প্রমাণিত হবে না ততক্ষণ অবধি বীর সিং নির্দোষ। কথা শুনে অমিত উত্তেজিত হয়ে দাঁড়িয়ে যায় আর বলে, স্যার, এ তো লিগেলি গুন্ডাগিরি করছে, আমরা এসব মেনে নিতে পারবো না। কিন্তু জর্জ কিশোর সিদ্ধান্ত নেয় বীর সিং আসলেই ট্রমাটাইজ হয়ে নিজের অস্তিত্ব হারিয়েছে নাকি ইচ্ছা করে কেস থেকে বাঁচার জন্য নাটক করছে তা প্রমাণ করার জন্য এই কেসে একজন সাইকিয়াট্রিস্ট নিয়োজিত করা হবে। পরের দৃশ্যে দেখা যায় জর্জ কিশোর ডক্টর নন্দী নামের একজন সাইকিয়াট্রিস্টের সাথে জয় এবং অমিতের পরিচয় করিয়ে দেয়। এরপর ডক্টর নন্দী বীর সিংয়ের ট্রমার ব্যাপারে বলে, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এর মাধ্যমে একজন ব্যক্তি তার ভেতরে অন্য দুজনের ব্যক্তিত্ব লুকিয়ে রাখতে পারে। একজন নিজের এবং অন্যটি যে কারো হতে পারে, কিন্তু বীর সিংয়ের কেসে হয়তো অন্য ব্যক্তিত্ব পুরোপুরিভাবে স্থান নিয়েছে। এমনকি দুজন ব্যক্তির আলাদা আলাদা ব্যক্তিত্ব এবং স্মৃতি মনে থাকবে। ডক্টর নন্দী জানায় তাদের এখন জানতে হবে বীর সিং ছোটবেলায় কোনো ট্রমার শিকার হয়েছিল কিনা, কারণ এসব ব্যক্তিদের প্র্যাকটিস ছোটবেলা থেকে শুরু হয়। আর এতে বোঝা যায় বীর সিং নাটক করছে নাকি সত্যি মেন্টাল ডিসঅর্ডারের শিকার হয়েছে। এরপর সেখানে বীর সিংকে নিয়ে আসা হয়। ডক্টর নন্দী বীর সিংয়ের কাছে গিয়ে বসে আর জিজ্ঞেস করে, আপনার নাম কি? তখন বীর সিং কিছুটা লজ্জা পেয়ে বলে, জি, আমার নাম চারু রায়না। ডক্টর নন্দী তার বয়স জিজ্ঞেস করলে চারু রায়না জানায় এখন তার বয়স 32 বছর। এরপর ডক্টর নন্দী জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়। তখন চারু জানায় তার বাড়ি কাশ্মীর, সেখানেই স্বামী সন্তান নিয়ে থাকে। তার স্বামীর নাম বিনোদ রায়না। ডক্টর নন্দী তখন চারুকে জানায় তার উপর 2টো বাচ্চার খুনের অভিযোগ উঠেছে। তখন চারু ঘাবড়ে বলে, আমি বাড়ি ফিরে যেতে চাই, আপনাদের বিশ্বাস না হলে আমার স্বামীর সাথে কথা বলুন, ও জানতে পারলে আমাকে এখান থেকে নিয়ে যাবে। এটা শুনে নন্দী এবং বাকি সবাই বেশ অবাক হয়। তখন ডক্টর নন্দী জিজ্ঞেস করে, আপনার স্বামীর সাথে কিভাবে যোগাযোগ করব? চারু তার স্বামীর নাম্বার বললে অমিত তা নোট করে জর্জ কিশোরকে দেয়। জর্জ কিশোর কল দিয়ে নিশ্চিত হয় ওই নম্বরটি বিনোদ নামের কোনো এক ব্যক্তির, যে কিনা চারুর স্বামী। তখন জর্জ কিশোর বিনোদের সাথে দেখা করতে যায়।
কল কেটে দেওয়ার পর জর্জ কিশোর সবাইকে জানায় বিনোদের সাথে চারুর বিয়ে হয়েছিল, কিন্তু চারু কাশ্মীর থেকে পালিয়েছে। এখন বিনোদের সাথে চারুর কোনো সম্পর্ক নেই, তাই সে আসবে না। ঠিক তখন বীর সিং বলে, স্যার আমাকে কি নেল পলিশ দিবেন? হাতের নখ খারাপ দেখাচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় গভীর রাতে জয় সিং স্বপ্নে বীর সিংকে দেখছে, যে কিনা বাচ্চাদের পুড়িয়ে মারছে। সকালে জয় সিং বীরের সাথে দেখা করে আর বলে, গতরাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি তুমি বাচ্চাদের মারছ। আমি জানি না সত্যি কি আর জর্জ কি রায় দেবে, কিন্তু এটা জানি যে তুমি একদম ভেঙে পড়েছ, তাই আমি এই কেস এখন তোমার জন্য লড়ব চারু। এদিকে জর্জ কিশোরের সাথে দেখা করতে বিনোদ রায়না আসে। বিনোদের সামনে সবাই বসেছিল। তখন বিনোদ জানায় সে প্রথমে ভেবেছিল এটা কোনো ষড়যন্ত্র হতে পারে, তাই দেখা করতে চায়নি। এখন সে বিয়ে করেছে এবং তাদের একটি সন্তানও আছে। জর্জ কিশোর বিনোদের কাছে তার প্রথম স্ত্রীর ছবি চাইলে বিনোদ চারুর ছবি দেখায়। এরপর বিনোদের কাছে জানতে চাওয়া হয় চারুর সাথে তার কিভাবে পরিচয়। তখন বিনোদ জানায় তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। যদিও বিয়ের সময় সে চারুর থেকে অনেক বছরের বড় ছিল, কিন্তু সুন্দরী মেয়ে পেয়ে সে চারুকে বিয়ে করে নেয়। চারু কবে কাশ্মীর থেকে পালিয়েছে জানতে চাইলে বিনোদ জানায় আজ থেকে 10 বছর আগে চারু কাশ্মীর থেকে পালিয়েছে, আর এখন সে চাইলেও চারুকে সাথে নিতে পারবে না, কারণ তার স্ত্রী পরিবার আছে। কিন্তু ডক্টর নন্দী বিনোদকে শান্ত করে বলে, আমরা এখন চারুকে এখানে ডাকবো। তখন রুমে চারু অর্থাৎ বীর সিং প্রবেশ করে। তাকে দেখে মনে হয় সে বিনোদকে চিনতে পেরেছে। বিনোদ কিছু বুঝে ওঠার আগেই বীর সিং চারুর মতো করে বিনোদের সাথে কথা বলতে শুরু করে। ঝুমরো অর্থাৎ তাদের মেয়ে কেমন আছে, কি করছে এসব জিজ্ঞাসা করে। বিনোদ একজন অপরিচিত ছেলের চারুর ব্যবহার দেখে ঘাবড়ে যায়। যখন বীর সিং তাকে ঝুমরোকে শেখানো গানের কথা বলে, তখন বিনোদ নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। তখন অমিত সবাইকে উদ্দেশ্য করে বলে, বীর সিং চারুর ক্যারেক্টার কেন বেছে নিয়েছে, কিভাবে চারুকে সে চেনে, এটা জানার জন্য অমিত বীর সিংকে নার্কো টেস্ট করার কথা বলে। কিন্তু জয় সিং তখন বলে, নার্কো টেস্ট করতে হলে তার ক্লায়েন্ট বীর সিং এর পারমিশন নিতে হবে। যেহেতু বীর সিং তার নিজের মধ্যে নেই, তাই নার্কো টেস্ট সম্ভব না। কিন্তু ডক্টর নন্দী জানায় আরও একটি উপায় আছে সত্যি জানার, আর সেটা হচ্ছে হিপনোসিস। পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে হিপনোসিস প্রক্রিয়া কাজ করবে। এরপর ডক্টর নন্দী সবার সম্মতিক্রমে বীর সিংকে হিপনোটিস করা শুরু করে। এক পর্যায়ে বীর সিং অচেতন হয়ে যায়, আর তখন নন্দী কাশ্মীরের সেই সময়ের কথা চারুকে মনে করতে বলে, যখন সে বিনোদের সাথে সংসার করত। ধীরে ধীরে বীর সিংয়ের শরীরে থাকা চারুর পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে। চারু তখন জানায়, আমি বিনোদকে ঘৃণা করতাম, কারণ বিনোদ বুড়ো ছিল, আমার তার সাথে থাকতে হতো। এরপর চারু প্রেগনেন্ট হয়, কিন্তু সেই সময় অনেক উদাস হয়ে একা বসে থাকত। এরপর আমরা চারুর বলা অতীতের দৃশ্য দেখতে পাই। চারু প্রায় সময় তার বাচ্চাকে নিয়ে বাড়ির সামনে বসে গুনগুনিয়ে গান করত। একদিন বাড়ির সামনে ছদ্মবেশী বীর সিং ওরফে রঞ্জিত তার গান এগিয়ে যায়। রঞ্জিত চারুর গানের অনেক প্রশংসা করে সেদিন চলে যায়। পরের দিন রঞ্জিত চারুর বাড়ির সামনে দিয়ে যায়, কিন্তু চারুর গান শুনতে পায় না। তাই সে চারুকে জিজ্ঞেস করে, এই মেয়ে গান কে গাইবে? কিন্তু চারু পাল্টা জিজ্ঞেস করে তাকে কেন গান শোনাবে সে। তখন রঞ্জিত চারুকে বিভিন্ন কথা বলে ইমপ্রেস করার ট্রাই করে। রঞ্জিত চারুর সাথে বাচ্চা দেখে জানতে চায় এটা কার বাচ্চা। চারু তার নিজের বাচ্চা বললে রঞ্জিত তা বিশ্বাস করতে চায় না, কারণ চারুর অনেক কম বয়স ছিল। এরপর রঞ্জিত সেখান থেকে তার গাড়ির কাছে চলে যায়, কিন্তু সে তার গাড়ির চাবি খুঁজে পায় না। ঠিক তখন পেছন থেকে চারু তার চাবি নিয়ে যায় আর নাম জানতে চায়। এরপর দুজনে একে অপরের সাথে পরিচিত হয় এবং সময় কাটাতে শুরু করে। চারু তার একাকিত্ব কাটিয়ে সঙ্গী হিসেবে রঞ্জিতকে পায়। অন্যদিকে রঞ্জিত চারুর সাথে সময় কাটাতে শুরু করে। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। একদিন রঞ্জিত এবং চারু যখন বসে গল্প করছিল, তখন রঞ্জিত কিছু গরিব বাচ্চা দেখে ওদের জন্য কিছু করার ইচ্ছার কথা চারুকে জানায়। তখন চারু জানায় সে বাচ্চাদের বাবা মা এবং বাড়ি চেনে। চারুকে নিয়ে রঞ্জিত সেখানে যায় আর বাচ্চাদের নতুন জামা কাপড় আর খাবার কিনে দেয়। এরপর একদিন রঞ্জিত চারুকে জানায় তার এক বিজনেসম্যানের সাথে বন্ধুত্ব হয়েছে। তার বন্ধু একটি বড় বোর্ডিং স্কুল সাপোর্ট করে। রঞ্জিত বাচ্চাদেরকে সেই বোর্ডিং স্কুলে দেওয়ার কথা বললে চারু তাকে সাহায্য করতে চায়। চারু বাচ্চাদের বাবা মায়ের সাথে কথা বলে বাচ্চাদের বোর্ডিং স্কুলে পাঠানোর ব্যবস্থা করে এবং রঞ্জিতের হাতে তুলে দেয়। কিছুদিন পর বাচ্চাদের বাবা মা অন্য শহরে চলে যায়। একদিন চারু তার বান্ধবীর সাথে দেখা করতে শহরে যায়। সেখানে চারু একটি বাড়িতে ওই দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে দেখতে পায়। যে বাচ্চার স্কুলে থাকার কথা ছিল, সেই বাচ্চাকে একটা বাড়িতে লোকের সাথে দেখে চারু রঞ্জিতের সাথে দেখা করে সব খুলে বলে এবং পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু রঞ্জিত তাকে বিভিন্নভাবে বুঝিয়ে আটকে রাখে এবং আশ্বস্ত করে সে নিজে স্কুলে গিয়ে বাচ্চাদের খোঁজ নিবে
দেখা করে আসবে। কিন্তু চারুর মন মানতে নারাজ, তাই সে রঞ্জিতের বাচ্চাদের পাঠানো স্কুলের ঠিকানায় চিঠি লেখে। এরপর একদিন রঞ্জিত নির্জন লেকের পাড়ে চারুর সাথে দেখা করে আর বলে, তুমি কখনো নিজের চোখ পরীক্ষা করেছ? চারু কারণ জিজ্ঞেস করলে রঞ্জিত জানায় সে বাচ্চাদের সাথে দেখা করে এসেছে, বাচ্চারা সেখানে অনেক ভালো আছে। কিন্তু চারু সেদিন বাড়ি ফিরে একটা চিঠি পায়। সে চিঠি তাকে স্কুল থেকে পাঠিয়েছে। চারু সত্যিটা জানতে পারে এবং পুলিশের কাছে গিয়ে সব খুলে বলে। চারু রঞ্জিতের নামে পুলিশকে কিছুই বলেনি, কারণ সে রঞ্জিতকে ভালোবাসে। এরপর পুলিশ চারুর দেখা বাড়িতে তল্লাশি করে এবং বিজনেসম্যানকে তার চাকর সহ গ্রেফতার করে, কারণ ওই বাড়িতে 2টি বাচ্চার লাশ পুঁতে রাখা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। চারু রঞ্জিতের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে, আমাকে আর কত বোকা বানাবে রঞ্জিত? আমি এখন পুলিশকে গিয়ে বলে দেব আমার বাচ্চাদের তোমার হাতে তুলে দিয়েছিলাম। তখন রঞ্জিত সব সত্যিটা চারুকে বলে। তার নাম বীর সিং, রঞ্জিত না। সে একজন আন্ডারকভার অফিসার এবং সিকিউরিটি ফোর্সের হয়ে কাজ করে। রঞ্জিত জানায় চারুর জন্যই তার হাত থেকে ওই বিজনেসম্যান বের হয়ে গেছে। রঞ্জিত ওই লোকটিকে হাতে নাতে ধরার জন্যই বাচ্চাদের দিয়েছিল। রঞ্জিত চারুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন রঞ্জিত বুঝতে পারে চারু তার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে, তখন রঞ্জিত সেখানেই চারুকে গলা টিপে মেরে ফেলে। এরপর আমরা মুভির শেষ দৃশ্য দেখতে পাই। আজ জর্জ কিশোর জোড়া বাচ্চা খুনের রায় দিবে। ধীরে ধীরে কোর্টরুমে সবাই চলে আসে। জর্জ কিশোর সবকিছু জেনে বুঝে কি রায় দিবে এই কেসে। পুরো কোর্টরুম পিন ড্রপ সাইলেন্ট। জর্জ কিশোর সবার উদ্দেশ্যে বলে, এই কেস আজ এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে, কারণ আজ তথ্য প্রমাণ আসামিকে দোষী কিংবা নির্দোষী প্রমাণ করার জন্য না, বরং এটা প্রমাণ করার জন্য এই কেস চলমান থাকবে কিনা। জর্জ কিশোর এটাও জানায় সবকিছু বিবেচনা করে ন্যায় বিচার করাই আদালতের একমাত্র উদ্দেশ্য। কেস ক্লোজ স্টেটমেন্টে অমিত জানায়, যদি বীর সিংয়ের ট্রমার কথা ভেবে এই কেস স্থগিত করা হয় তাহলে তাদের প্রতি অন্যায় হবে যারা এই কেসের ন্যায় পেতে এসে বসে আছে। তাছাড়া আসামি বীর সিংয়ের বিরুদ্ধে বাচ্চাদের খুনের সাথে জড়িত থাকা প্রমাণিতও হয়েছে, কারণ বীর সিংয়ের ফার্ম হাউসে খুন হয়েছে। আসামির ডিএনএ বাচ্চাদের শরীরে পাওয়া গেছে, এমনকি আসামির ব্লাড ডিএনএ বাচ্চাদের মুখে পাওয়া গেছে। তবুও কোর্ট আসামিকে সাজা দিচ্ছে না, যেটা তার পাওয়া উচিত, কারণ আসামি ট্রমায় আছে আর তার ব্রেইন অন্য এক মেয়ের হয়ে কাজ করছে। অমিত এটাও জানায় আসামি এই কেস থেকে বাঁচার জন্য ট্রমাটাইজের নাটকও তো করতে পারে, এবং আসামি পক্ষের উকিল জয় সিং তাকে বাঁচাতে সেই ট্রমার সুযোগ নিচ্ছে। এর জন্য অমিত অভিযুক্ত আসামি বীর সিংয়ের ফাঁসি চায়। কিন্তু জয় সিং সবার সামনে বলে যে বীর সিং কেন এসব নাটক করবে, আর কেনই বা সে চারুকে খুন করার দায় স্বীকার করে নেবে। হয়তো বীর একজন বোকা, আর নয়তো সে সত্যি ডিআইডি, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছে। অর্থাৎ ব্রেন ব্যক্তির নিজের পার্সোনালিটি কাজ করা বন্ধ করে অন্য ব্যক্তির পার্সোনালিটি জাগ্রত করে। ডাক্তারদের ভাষ্যমতে এমন ব্যক্তিদের মধ্যে 2 থেকে 200 আলাদা ব্যক্তিত্ব দেখা যেতে পারে, কিন্তু বীর সিং সেই ক্যারেক্টার পার্সোনালিটি বেছে নিয়েছে যাকে সেফ মনে হয়েছে। হয়তো বীর সিংয়ের মনে হয়েছে চারু রায়না তাকে বাঁচাতে পারবে, নয়তো চারুকে মেরে ফেলার পর বীর কখনো নিজেকে ক্ষমা করতে পারেনি, তাই সে নিজের মধ্যে চারুকে নতুন করে জন্ম দিয়েছে। চারুর ব্যক্তিত্ব বীরের মধ্যে জাগ্রত হওয়ার কারণে বীরের শরীর থাকলেও বীর তার শরীর থেকে আলাদা হয়ে চিরদিনের জন্য মৃত হয়ে গেছে। তাহলে এখন এই কেসের রায় কার বিপক্ষে দেবে? চারু রায়না, যে কিনা অনেক আগেই বীর সিংয়ের হাতে মারা গেছে, নাকি ব্যক্তিত্ব বিলীন হয়ে যাওয়া বীর সিংয়ের শরীরকে? 2 পক্ষের ক্লোজ স্টেটমেন্ট শুনানি শেষে জর্জ কিশোর 1 ঘন্টা পর কোর্টের রায় জানানোর ঘোষণা দেয়। ঠিক 1 ঘন্টা পর পুনরায় সবাই কোর্টে উপস্থিত হয়। জর্জ কিশোর সবার উদ্দেশ্যে বলে, এই কেসের কারণে আজ আমাকে প্রথমবারের মতো এমন নৈতিক, এমন আইন কানুনের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজ এই কেস আমাদের সামনে অনেক বড় গভীর প্রশ্ন দাঁড় করিয়েছে। সত্যিকারের দোষী কে, ব্রেইন না শরীর? শরীর তো মাত্র একটি অচেতন যন্ত্রের মতো। শরীরকে চালাতে ব্রেনের দরকার হয়। শরীর সবসময় ব্রেনের কথা শুনে, ব্রেন যা বলে শরীর তাই করে। এই কারণে আমরা শরীরকে দোষী বলতে পারি না। এই কেসে যেই শরীরের দ্বারা ঘৃণিত কাজ হয়েছে ওই শরীর সবার সামনে উপস্থিত, কিন্তু যে ব্রেন এই ঘৃণিত কাজটি করিয়েছে সেই ব্রেন এখন আর শরীরে নেই। তাই 2 পক্ষের কথা বিবেচনা করে জর্জ কিশোর এই কেস অনিশ্চিতকালের জন্য স্থগিত ঘোষণা করে। এর সাথে এটাও নির্দেশ দেওয়া হয় বীর সিংয়ের চিকিৎসা সরকারি মানসিক হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে করা হবে। চিকিৎসাকালীন সময় বীর সিংয়ের শরীরে যদি কিঞ্চিত সময়ের জন্য তার ব্যক্তিত্ব দেখা যায়, তাহলে ঠিক সেই মুহূর্তে বীর সিংয়ের উপর শ্যাম এবং শ্যামলা খুনের অভিযোগ গুরুত্ব সহ নিয়ে এই কেসের বিচার কার্য পুনরায় শুরু হবে। তখন কোর্টে শরীর চারু কিংবা বীর সিং যেই হয়ে আসুক না কেন, বিচার কার্য চলমান থাকবে। বিচারক কিশোর খুব চতুরতার সাথে কেস অসমাপ্ত রেখেও শেষ করেছে। যদি বীর সিং মানসিক রোগী হয়ে থাকে তাহলে চিকিৎসার পর এই কেস পুনরায় শুরু করা হবে।
কিন্তু বীর সিং যদি নিজেকে বাঁচাতে আদালতের চোখ ফাঁকি দিতে মিথ্যে অভিনয় করে থাকে, তাহলে তাকে সারা জীবন নিজ শরীরে চারু রায়না ব্যক্তিত্বের অভিনয় করে কাটাতে হবে। বাকি জীবন তাকে বীর সিং নয় বরং চারু রায়না পরিচয়ে বেঁচে থাকতে হবে। গাইস, এই ছিল আজকের এই মুভিটি। কেমন লাগলো আজকের মুভির গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইস, আপনাদের কি মনে হয়, সে কি অভিনয় করছে নাকি আসলেই তার সাথে এমনটা হয়েছে? কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।